হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। জি জি স্যার। স্যার। আচ্ছা শোনো, আমি আসলে সরি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিল। আমি সেই 9:45 থেকেই ট্রাই করতেছি। তাহলে দুইবার ইলেকট্রিসিটি ফেল করলো। তা আমার কম্পিউটার দেখাচ্ছে যে ইন্টারনেট নাই। ঠিক আছে, ওয়াইফাই কানেক্টেড বাট নো ইন্টারনেট। তো অনেকক্ষণ ট্রাই করলাম, আমার ওয়াইফাই রিস্টার্ট করলাম, এরকম চলতেছে। আমি আবার ওই যে গ্রামীণ কি জিপি প্যাকেজ কেনার চেষ্টা করলাম, আমার মোবাইলে একটু সমস্যা আছে, সেটার জন্য হয় নাই। আচ্ছা, তারপরে আমার ছেলে বলতেছে আব্বু আছে তো ইন্টারনেট। তারপরে আমি কম্পিউটারে এই যে এখন রিস্টার্ট দেওয়ার পরে এখন দেখি যে ইন্টারনেট আসলো। বুঝতে পেরেছো? তাহলে যাই হোক, আমরা এখনো প্রায় অর্ধেক ক্লাস, মানে 45 মিনিটস সময় আছে, সেই জন্য শুরু করব। হ্যাঁ, আরেকটা হলো, ওই যে মঙ্গলবারের ক্লাসটা যে ছিল না, এটা সবাই ইনফর্ম ছিল তো নাকি? জি স্যার, এটা আচ্ছা, সবকিছু তাহলে একটা বুঝিয়েছি। টাইম দাও তো আমাকে, আমি একটা মেকআপ ক্লাস নিব। তোমাদের কনভিনিয়েন্ট একটা সময় দাও আমাকে। স্যার, এটা আমাদের মধ্যে ডিসকাস করে আপনাকে পরে আমাকে জানাবো জানিয়ে দাও। না? ওকে ওকে, ফাইন। আচ্ছা ঠিক স্যার। আছে। তাহলে আমরা গত ক্লাসে ইন্টিগ্রেটর শেষ করেছিলাম। আজকে আমি ডিফারেন্সিয়েটরটা শুরু করি, যতটুকু পারা যায়। ঠিক আছে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার, দেখতে পাচ্ছি। আমরা গত ক্লাসে ইন্টিগ্রেটর পড়েছিলাম, তাই না? আজকে ইন্টিগ্রেটরের অপোজিট যেটা ডিফারেন্সিয়েটর পড়বো। আচ্ছা, গত ক্লাসে সার্কিট তোমরা যদি মনে করতে পারো, ক্যাপাসিটরটা দিয়েছিলাম আমরা ফিডব্যাকে, আর এই সিরিজের এখানে R1 ছিল, তাই না? R1 ছিল হলো একটা রেজিস্ট্যান্স, আর এখানে ছিল হলো তোমার CF, তাই না? তাহলে এই কম্পোনেন্ট দুটোকে তুমি যদি ইন্টারচেঞ্জ করো, তাহলে এটা ডিফারেন্সিয়েটর হয়ে যাবে। ঠিক আছে। ডিফারেন্সিয়েটরটা হলো এই এখন যেটা করতেছি, এটা কি ডিফারেন্সিয়েটর, তাই না? ডিফারেন্সিয়েটর হলো তোমার হাই পাস ফিল্টার, আর ইন্টিগ্রেটর হচ্ছে তোমার লো পাস ফিল্টার। ইন্টিগ্রেটরের রেসপন্স মনে আছে না? গত ক্লাসে আমরা দেখলাম যে ফ্রিকোয়েন্সি বাড়লে তোমার কি হয়, এই গেইনটা ফল করতে থাকে। জি স্যার। তাই এরকম ছিল না রেসপন্সটা, এই যে এরকম ছিল। তার মানে ফ্রিকোয়েন্সি বাড়লে যেহেতু এটার গেইন কমে যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলতে পারি হলো লো পাস। লো পাস ফিল্টার, রাইট। আর আজকে যেটা পড়বো ডিফারেন্সিয়েটর, সেটা হবে কি, সেটা হবে তোমার হাই পাস ফিল্টার। আচ্ছা, যাই হোক, ফিল্টার হিসাবে আমি এই জন্য বললাম, তোমরা কি অলরেডি প্যাসিভ ফিল্টার পড়েছো বোধহয়, না? হাই পাস, লো পাস কোনো কোর্সে জি কি পড়া স্যার, হয়েছে? এটা খুব ডিটেইলসে পড়ানো হয়নি। এটা হচ্ছে 1-2 তে যেই আচ্ছা ইলেকট্রিক্যাল আচ্ছা, ঠিক অ্যানালাইসিস আছে ছিল, ঠিক ওখানে আছে, জাস্ট একটু ছিল। হ্যাঁ। তাহলে আমরা শুরু করি। এই ইকুয়েশন আমরা এর আগেও বের করেছিলাম, যে এখান দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে, যেহেতু এবার ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে বললাম আইসি। তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে আইসি এর ভ্যালু কত হবে? আবার ওই IB2 প্লাস IF। ঠিক আছে, এই যে এটা হলো তোমার সেই IB প্লাস IF। এখানেও আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল এই IB কে আমরা নেগলেক্ট করব, তাহলে আইসি সমান কত হবে? IF, তাই না? এই যে পাশের সার্কিট থেকে এদিক দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে, সেটা জি স্যার। অলমোস্ট জিরো। তাহলে এখান দিয়ে আমাদের এটা হচ্ছে। তাহলে আইসি এর ভ্যালু গত ক্লাসে এই ইকুয়েশন নিয়ে আমি ডিসকাস করেছিলাম তোমাদের, যে কারেন্ট ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু যাবে, সেটা সি টাইমস ফার্স্ট ডেরিভেটিভ অফ দা ভোল্টেজ অ্যাক্রস ভোল্টেজটা। দা ক্যাপাসিটর, তাই না? জি স্যার। তাহলে এই ক্যাপাসিটর অ্যাক্রসে এখন ভোল্টেজ আমরা কত দেখতে পাচ্ছি? এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে, আমরা লেফট সাইডে দিয়েছি ভি ইন, আর রাইট সাইডে ভার্চুয়াল গ্রাউন্ড, তাই না? অথবা V2 বলি আমরা প্রথমে, ঠিক আছে। তাহলে ভি ইন মাইনাস হলো V2, তাই না? এখানে এই ভি ইন জি স্যার। মাইনাস V2। আর এখান দিয়ে কারেন্ট কতটুকু যাবে? কারেন্টের ডিরেকশন যেহেতু এই কি বলে এই ডান দিকে নাকি, তাহলে বাম পাশের ভ্যালুটা হবে বড়, তাই না? V2টা আমরা বড় ধরবো, এই V2 মাইনাস VO। তাহলে এখান থেকে আমরা যেটা লিখবো, সেটা হলো V2 এর ভ্যালু কত? 0। 0। V2 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা দেখো এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। এই যে এখানে এটা 0 হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে
আর এখানে এটা 0 হয়ে যাওয়াতে এটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের টার্গেট হলো আউটপুটটা ক্যালকুলেট করা। তাহলে আউটপুট হবে কি মাইনাস আর এফ এই C1 ফার্স্ট ডেরিভেটিভ অফ ইনপুট ভোল্টেজ। তাহলে এখান থেকেই তো ম্যাথমেটিক্যালি আমরা প্রুভ করে ফেললাম যে আমাদের এই সার্কিটটা এখন ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করবে, বিকজ দ্য আউটপুট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিফারেন্সিয়েশন অফ দ্য ইনপুট ভোল্টেজ। সামনে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটাকে চাইলে আমরা ইউনিটিও বানাতে পারি। আবার যদি তুমি এমপ্লিফাই করতে চাও সেই অনুযায়ী এটার ভ্যালু 1 এর চাইতে বড় রাখতে পারো, যদি এটাকে অ্যাটেনিউট করতে চাও তাহলে এটা 1 এর চাইতে ছোট রাখতে পারো, ঠিক আছে? তাহলে এই যে ম্যাথমেটিক্যালি আমরা প্রুভ করে ফেললাম ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যালি সে কিছু প্রবলেম ক্রিয়েট করবে, সে প্র্যাকটিক্যালি ঠিক মতো কাজ করবে না। এই যে লেখা আছে দেখো, হাউএভার দ্য ডিফারেন্সিয়েটর অফ দিস ফিগার, এই যে ফিগার 627A will not do this, মানে এই ঠিকমতো ডিফারেন্সিয়েট করবে না। কি কারণে? বিকজ ইট হ্যাজ সাম প্র্যাকটিক্যাল প্রবলেম। প্রবলেমটা কি আমরা দেখি। আচ্ছা, একটা প্রবলেম হলো, মিনিমাইজ করা যায় না এটারে। আচ্ছা, যদি আমরা হাই ফ্রিকোয়েন্সি দেই, যত ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি তাহলে এই C1 এর রিঅ্যাকট্যান্সটা কমতে থাকে না? জি স্যার। তাহলে C1 এর রিঅ্যাকট্যান্স যদি কমে তাহলে এটা কিন্তু একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। দেখো তাহলে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইন কি? সিম্পলি RF ডিভাইডেড বাই XC1 হবে। জি স্যার, যত কমবে গেইন তত বাড়বে। ফ্রিকোয়েন্সি, হ্যাঁ তত বাড়বে, তার মানে ফ্রিকোয়েন্সি যত বাড়বে গেইন তত বাড়বে। জি স্যার। তাহলে নয়েজের কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি। নয়েজ এমন একটা জিনিস যেটা অধিকাংশই হাই ফ্রিকোয়েন্সির হয়। তাহলে এখানে যদি কোনো নয়েজ ইনডিউসড হয় তাহলে সেই নয়েজটা আউটপুটে যে অ্যাম্পলিফাই হয়ে যাবে। আর এমনও হতে পারে যে সেই নয়েজের ভ্যালু আমরা যে সিগন্যালকে ডিফারেন্সিয়েট করছি তার মানে আমাদের ডিজায়ার্ড সিগন্যালের চাইতেও নয়েজের ভ্যালু বেশি হয়ে যেতে পারে। সেই জন্য এইটা আমরা থিওরিটিক্যালি ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি আমরা এই সার্কিটটাকে ইউজ করতে পারি না, ঠিক আছে? আচ্ছা, তারপরেও এটার একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি আমরা দেখি যে এটার থিওরিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কেমন, যে নয়েজ কে অ্যাম্পলিফাই করে করুক কিন্তু তার রেসপন্সটা কেমন হবে। রেসপন্সটা হবে কি দেখো, যতই ফ্রিকোয়েন্সি বাড়ছে গেইন ততই, বলো, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে গেইন কি হচ্ছে? বাড়ছে। বাড়ছে। তাহলে এইটা একটা ক্যাপাসিটরের মাধ্যমে হচ্ছে তো, মানে আর এবং সি এর মাধ্যমে হচ্ছে তো, ঠিক আছে? একটা আর এবং সি এর কম্বিনেশনের মাধ্যমে তুমি যদি এরকম চেঞ্জ পাও তাহলে সেখানে রেটটা হবে হলো, রেট অফ ইনক্রিজটা কত হয় মনে আছে? 20 ডিবি পার ডিকেড, ঠিক আছে? জি স্যার। আর দুইটা এগুলাকে একটা পোল বলা হয়, তোমরা হয়তো কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ পড়বে। এই আর এবং সি মিলিয়ে একটা পোল তৈরি করে। তাহলে একটা পোলে যদি তোমার অ্যাটেনিউশন হয় তাহলে 20 ডিবি পার ডিকেড, দুইটা পোলের মাধ্যমে যদি হয় তাহলে 40 ডিবি পার ডিকেড। তাহলে আমাদের এখানে একটার মাধ্যমে হলো, তাই তো? তাহলে এখানে রেট অফ চেঞ্জটা হবে কি 20 ডিবি পার ডিকেড। ফ্রিকোয়েন্সির সাথে বাড়বে না কমবে? গেইনটা ফ্রিকোয়েন্সি বাড়বে। ইনক্রিজ করার সাথে সাথে বাড়বে, বাড়বে। তাহলে বাড়বে বাড়বে। তাহলে এই যে দেখো এখানে দিয়েছি আমরা, এই যে ধীরে ধীরে যাচ্ছে 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 যাচ্ছে। আচ্ছা, বেড়ে বেড়ে কত পর্যন্ত যেতে পারে? এটা কি থিওরিটিক্যালি ইনফিনিটি, কিন্তু আমরা যে অপ অ্যাম্পটা ইউজ করছি তারও তো আবার একটা গেইন লিমিট আছে, আছে না? জি স্যার। জি তাহলে স্যার। হ্যাঁ, সেই অপ অ্যাম্পের গেইন লিমিট হলো যেটা, যে অপ অ্যাম্পের ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে অপ অ্যাম্পের নিজস্ব গেইন ধীরে ধীরে ফল করতে থাকে, এই যে এরকম হতে থাকে, তাই না? জি স্যার। তাহলে এই পর্যন্ত যেতে পারবে সে। দেখো এখন এটা বেড়ে 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 ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারবে? অপ অ্যাম্পের লিমিট পর্যন্ত যেতে পারবে, তাই না? জি স্যার। তাহলে এটা হয়ে গেল আমাদের এখন যে সার্কিটটা পড়লাম তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এই যেটা। আচ্ছা, তাহলে এখানে যদি তুমি এই এফ এর ভ্যালু বের করতে চাও, এফ এর ভ্যালুটা আমরা যদি বের করতে চাই, এফ এর ভ্যালুটা কখন হচ্ছে? যখন এই দুইটা সমান হচ্ছে। এই XC1 ইজ ইকুয়াল টু RF। আরএফ। তাহলে ক্যালকুলেট করলে কত হয় বলো দেখি? এটা এই এফ এর ভ্যালু এটা হবে না? জি স্যার। তাহলে এটা এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এইটা আসলে কি ইন্ডিকেট করছে বলো তো? এটা ইন্ডিকেট করতেছে যে এই ফ্রিকোয়েন্সির পরে
তোমার কে ডমিনেট করতে শুরু করবে? নয়েজ। নয়েজ ডমিনেট করবে, অথবা আমরা বলতে পারি যে ক্যাপাসিটরের ভ্যালুটা তখন এটার চাইতে ধীরে ধীরে ছোট হইতে শুরু করবে, অথবা আমরা বলতে পারি যে গেইন একের চাইতে কমতে শুরু করবে। তাহলে এই পয়েন্টে গেইন কত হইলো বলো দেখি? 1। 1 এর ডিবি ভ্যালু কত? 1 এর ডিবি ভ্যালু কত? 0 ডিবি। ঠিক আছে, 1 এর জি ডিবি স্যার। কত? 0 ডেসিবেল। 0 ডেসিবেল। হ্যাঁ, তাহলে দেখো এই যে এই বরাবর কততে আছে? 0 দেয়া আছে না? জি এই স্যার। 0। ঠিক আছে, আচ্ছা। তাহলে আবার এখানে এইটা আবার 10F দিয়েছে কেন? ওই যে একটা রেট ছিল আমাদের, দেখো এখান থেকে এখানে কত ডিবি রাইজ করলো, এখান থেকে এখানে 20 কত ডিবি ডিবি। রাইজ করেছে? 20 ডিবি। 20 ডিবি। 20 ডিবি রাইজ করলে তাহলে ডিকেট হইতে হবে, তার মানে এখানে ফ্রিকোয়েন্সি যাই থাকুক তার 10 টাইমস হবে এখানে। জি স্যার। জি ঠিক স্যার। আছে, আচ্ছা। তাহলে আমরা এখন প্রবলেমটাকে সলভ করার জন্য কি করা যায় সেটা দেখি। প্রবলেমকে সলভ করতে হলে তোমাকে আরো দুইটা কম্পোনেন্ট এখানে ইউজ করতে হবে, সেটা হলো এডিশনাল একটা এখানে ক্যাপাসিটর ইউজ করতে হবে সিএফ, আর এইখানে ইউজ করতে হবে এডিশনাল একটা রেজিস্টার আর1, যেটা ছিল না, তাই না? এটা ছিল। তাহলে এতে সলিউশনটা কিভাবে হলো? ধরো অনেক হাই ফ্রিকোয়েন্সি চলে আসলো, হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি আসলে এটা কি অলমোস্ট শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে। আগে এটা শর্ট হয়ে যাওয়ার কারণে এই রেজিস্ট্যান্সের কারণে এটা নয়েজটা বা হাই ফ্রিকোয়েন্সিটা এটা হাইলি অ্যাম্পলিফাইড হয়েছে। আর এখন তো এখানে একটা কনস্ট্যান্ট রেজিস্টার চলে আসলো নাকি? জি স্যার। তো এই রেজিস্টার কাজ করবে, তখন আবার এইটা কাজ করবে না, তখন কে কাজ করবে? এটা কাজ করবে। তখন এটার তুলনায় হাই ফ্রিকোয়েন্সির জন্য এখানে রিঅ্যাকট্যান্সটা কি হতে থাকবে? কমে যাবে। জি স্যার। তাহলে এটার সাইকেলটা তুলনায় এটা এফেক্টিভ যেহেতু কম, হবে। দুইটা প্যারালালি আছে, তখন এটা ইফেক্টিভ হবে, তাই না? জি ছোট, স্যার। তাহলে এটা তখন ছোট হইলো, আর এইটা কম আগের তুলনায় লিস্ট, যে এটা ছোট থাকবে, এটা কি থাকবে? বড় থাকবে। অথবা যদি এটা বড় থাকে তো আগের মতো থাকবে না, একটু কম্পারেটিভলি কম থাকবে। তাহলে এবার কি হলো? নয়েজটা কম্পারেটিভলি কম অ্যাম্পলিফাই হবে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে চাই, সেটা হলো কি, একটু আগে প্রথমে আমাদের কি হবে? প্রথমে তুমি ফ্রিকোয়েন্সি একেবারে লো ফ্রিকোয়েন্সি থেকে শুরু করেছো, লো ফ্রিকোয়েন্সি, ভেরি লো ফ্রিকোয়েন্সি, ভেরি লো ফ্রিকোয়েন্সিতে এটা অলমোস্ট ইনফিনিটি নাকি? জি স্যার। তাহলে গেইন কি? অলমোস্ট জিরো, তাই না? তাহলে জি ভেরি স্যার। লো গেইন থেকে শুরু করলাম, এই যে অনেক গেইন, এটা জিরো বলছে কিন্তু ডিবি ভ্যালু না, এটা হলো অ্যাবসলিউট ভ্যালু বলেছি, তার মানে এখান থেকে আমরা শুরু করলাম। তার মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ধরে নিলাম এটা -20 ডিবি ছিল নাকি? ধীরে ধীরে বাড়াচ্ছি, জি ধীরে স্যার। ধীরে বাড়াচ্ছি, এইটা ধীরে ধীরে কি হচ্ছে? কমছে। আর এটার তুলনায় এটা অনেক ছোট, ওই ফ্রিকোয়েন্সি সরি অনেক বড়। এখন যে ফ্রিকোয়েন্সি কথা বলছি আমরা, সেই ফ্রিকোয়েন্সির জন্য এই এক্সসিএফ এর ভ্যালু এটার তুলনায় অনেক বড়, বড়। যার কারণে বড়টা আর প্যারালালি ইফেক্টিভ হবে না, ইফেক্টিভ থাকবে কে? আরএফ। আরএফ। তাহলে আরএফ যদি ইফেক্টিভ হয়, এখানে একটা ফিক্সড ভ্যালু রেজিস্ট্যান্স আছে, আর এই পাশের ইনপুটের কম্বিনেশনটা ধীরে ধীরে কি হচ্ছে? কমছে কমছে। ঠিক আছে, কমে কমে এক সময় কি হয়ে গেল? এক সময় ধরো এইটার ভ্যালু আর এটার ভ্যালু তোমার কি হয়ে গেল? ইকুয়াল হয়ে গেল। এই কম্বিনেশনের ভ্যালু আর এই কম্বিনেশনের ভ্যালু, এই যে এই দুইটার ভ্যালু আর এইটার একটার ভ্যালু সমান হয়ে গেল, তখন এখানে কি আসবে? এই এই ভ্যালুটা আমরা পাবো নাকি? গেইন সমান পাবো। জি স্যার। তারপরেও ধরো ধীরে ধীরে বাড়াচ্ছ, এখন বাড়াচ্ছ বাড়াচ্ছ, যখন ধীরে ধীরে বাড়াবে তখন আর এটা নাই, মনে করো এটা কি হয়ে গেছে? এখন শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেছে। তাহলে শর্ট হয়ে গেলে এরপরে কি ঘটনা হবে? এরপরে ফ্রিকোয়েন্সি যতই বাড়বে এইটা আর এটা সমান হবে একটা টাইমে। দেখো এইটা আর এটা কি হবে? সমান হবে। তাহলে এটা এটা যদি সমান হয় তাহলে সেটা একটা কন্ডিশন পাওয়া যাবে। তাহলে এটা কোনটা কোনটা সমান হইলো বলো তো? আরএফ ইকুয়ালস টু সিএফ। আরএফ ইকুয়াল টু সিএফ, তাহলে এটা এখানে আছে, এই যে এখানে আছে এই টার্মের মধ্যে, এই আরএফ ইকুয়াল টু সিএফ। আচ্ছা, যে অবস্থায় তোমার আরএফ ইকুয়াল টু সিএফ হবে, সেই অবস্থায় আবার এই দুইটাও সমান হইতে হবে, এই যে এইটা এখানে আর1 এবং সি1। সি1 সমান হইতে হবে। ঠিক আছে, কেন? দেখো যে এইটার ভ্যালুটা কিন্তু অনেক ছোট, তাই না? জি স্যার। এইটার ভ্যালুটা অনেক ছোট, আর এখন তুমি ফ্রিকোয়েন্সিও দিয়েছো অনেক বড়, তাই না? তাহলে অনেক বড় দিলে রিঅ্যাকট্যান্সের ভ্যালু কি রকম হয়? ফ্রিকোয়েন্সি বেশি দিলে রিঅ্যাকট্যান্সের ভ্যালু কম হয়। জি স্যার। তাহলে এটা কমে 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 এটার সাথে এটাকে টাচ করবে। ঠিক আছে, আর এটা কমে 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 এটাকে এটার ইকুয়াল হবে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এই যে দুইটা কন্ডিশন আমরা পেলাম, একটা হলো xc1 ইজ ইকুয়াল টু
R1 R1 আর এখানে হলো XCF is equal to RF RF। তাহলে এখান থেকে তুমি একটা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করো, যে কোনো দুইটা দিয়ে করতে পারো। পরের লাইনে আছে, এই যে দেখো পরের লাইনে দিয়ে আছে যে এই দুইটা সমান। তাহলে এখানে তুমি R1 আর C1 বসিয়েছো, চাইলে তুমি এখানে RF CF ও বসাতে পারো, তাই না? জি এই স্যার ফ্রিকোয়েন্সিটার আমরা নাম কি দিলাম? ফ্রিকোয়েন্সিটার নাম দিলাম FB। ঠিক আছে, আচ্ছা মার্ক করি কোথাও, না এটা হলো তোমার সেই FB। ধরো এমন ভাবে ডিজাইন করেছি যে আমাদের যেই ফ্রিকোয়েন্সিতে এখানে FA পেয়েছিলাম তার 10 টাইমস ফ্রিকোয়েন্সিতে গিয়ে FB পেলাম, তাহলে এখানে অ্যানাদার 20 dB পাবো, এই যে। ঠিক আছে, জি স্যার আচ্ছা আচ্ছা বলো এরপরে ফ্রিকোয়েন্সি বাড়তেছে, এখন কি হবে আমরা একটু হিসাব করে দেখি। এরপরে ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় তাহলে দেখো এইটা আর থাকবে না, এটার সাথে কম্পেয়ার করলে জি স্যার একদম ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে, এটার সাথে কম্পেয়ার করলে এটা থাকবে না। আবার এখানে যেহেতু তোমার এইটার চাইতে এটা ছোট হইতে শুরু করবে, ঠিক না? জি স্যার তাহলে বাড়াচ্ছি তো কে কে ফ্রিকোয়েন্সি এফেক্টিভ হবে বলো? স্যার ছোটটা স্যার শর্ট হয়ে CF যাবে না? হ্যাঁ, শর্ট সার্কিটে এখনই না যাই, ধীরে ধীরে ইফেক্টিভ হলো কে? CF। তাহলে এই পাশে চলে আসলো একটা ইফেক্টিভ হয়ে গেল একটা ক্যাপাসিটর, আর এই পাশে ইফেক্টিভ হয়ে গেল কে? একটা রেজিস্টার রেজিস্টার। তাহলে এটা কি সার্কিট মনে আছে কিনা? এটা ইন্টিগ্রেটর। জি স্যার। তাহলে ইন্টিগ্রেটেড সার্কিট জি আমার স্যার ছিল ডিফারেন্সিয়েটর আফটার, মানে FB, দিস সার্কিট উইল বিহেভ অ্যাজ অ্যান ইন্টিগ্রেটর ইন্টিগ্রেটর। তো ইন্টিগ্রেটর হইলে আবার ফ্রিকোয়েন্সি কি হইতে থাকে? গেইন কি হতে থাকে ফ্রিকোয়েন্সির সাথে সাথে? কমতে কমতে থাকে থাকে। কমতে থাকে। অথবা তুমি এমনিও বুঝতে পারো যে এখানে তো ফিক্সড রেজিস্ট্যান্স আছে, গুড, এখানে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এখানকার রিঅ্যাকট্যান্স কমছে, তাহলে ফিডব্যাকের রেজিস্ট্যান্সের ভ্যালু কমে গেলে গেইন কি হতে থাকে? কমতে থাকে কমতে থাকে। তাহলে এই যে কমতে শুরু করে দিল, আবার এই যে কমতে শুরু করলো। তাহলে এই যে দেখো এই পোর্শনটুকু আমরা এখন অ্যাভয়েড করতে পারলাম, এই যে এখানে, ঠিক না? জি স্যার যেই পোর্শনে আমার নয়েজ এসে অ্যাম্পলিফাই হয়ে যেত, সেই পোর্শনে আর নয়েজ অ্যাম্পলিফাই হবে না। আমি একটুখানি ড্র করতে চাচ্ছিলাম যে এখানে আমি একটু ড্রয়িং ইয়েটা আচ্ছা কোথায় যেন ছিলাম? এই যে এখানে যে একটা রেঞ্জ পেলাম আমি, এই জায়গাটুকুতে আমাদের যে থিওরিটিক্যাল ডিফারেন্সিয়েটর ছিল, সেই থিওরিটিক্যাল ডিফারেন্সিয়েটরের গেইন ছিল এই যে এইসব, তাই না? এগুলা তার মানে জি নয়েজ স্যার গুলো অনেক বেশি গেইন হয়ে যেত। আর এখন আমরা যেটা প্র্যাকটিক্যাল ইন্টিগ্রেটর বানালাম তাতে গেইন অনেক কমেছে কম্পারেটিভলি, তাই না? এই অনেক জি কমেছে। স্যার তার কারণে আমরা এখন এইটাকে ইউজ করতে পারবো। আচ্ছা এখন একটা জিনিস বলি, এই যে এখানে যে ড্যাশ লাইন দিয়ে যে রেসপন্সটা ড্র করা হয়েছে এটা কিন্তু আইডিয়াল। দেখো ক্লোজড লুপ রেসপন্স অফ কি লিখেছে? অফ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর। আসলে পাওয়া যাবে কেমন জানো? আসলে পাওয়া যাবে হলো যে এরকম একটু কার্ভড কার্ভড, রাইট, এই যে এরকম পাওয়া যাবে। ঠিক আছে, আমার ড্রয়িংটা হলো না কেন? এই বুঝা যাচ্ছে তো নাকি? জি স্যার তাহলে জি স্যার, পাহাড়ের মতো। হ্যাঁ 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 রাইট। আচ্ছা একটা ওখানে একটা রাউন্ডিং ইফেক্ট থাকবে। আচ্ছা তাহলে আমরা কোন পোর্শনটুকু সবচেয়ে ভালো ডিফারেন্সিয়েটর হিসেবে ইউজ করতে পারবো বলো দেখি? তোমাদের কোন মনে কত থেকে কত পর্যন্ত মনে হচ্ছে? স্যার ওই যে স্যার FA পর্যন্ত না এফ স্যার? এ পর্যন্ত, এক্স্যাক্টলি, বইয়ে তাই বলে দিয়েছে যে সবচেয়ে ভালো ইয়ে হিসাবে তুমি যদি ইউজ করতে চাও তাহলে তোমার ফ্রিকোয়েন্সিটা থাকতে হবে কত থেকে কতর মধ্যে? এই FA এফ পর্যন্ত থেকে 10F এফ এর কোনো পর্যন্ত লিমিট নাই, বুঝতে পেরেছো? এফ স্যার তুমি যে কোনো 0 ডিবি পর্যন্ত বলা যায় না এমনি স্যার? 0 dB তো তোমার ফ্রিকোয়েন্সি তো এক একটার জন্য এক এক রকম ডিজাইন করতে পারো তুমি, বুঝতে এখানে পেরেছো? ডিজাইনটা এরকম উপরে হয়েছে ডিপেন্ড করবে। ও তোমাকে এখন আচ্ছা। কি করতে হবে, চিন্তা করতে হবে তুমি ম্যাক্সিমাম কত ফ্রিকোয়েন্সির সিগন্যালকে ডিফারেন্সিয়েট করতে চাও, তাই না? আমরা যে সিগন্যাল গুলোকে ডিফারেন্সিয়েট করতে চাই তার তো একটা রেঞ্জ থাকবে, তাই না? তার একটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবে না? জি স্যার। আমরা এখন এমন ভাবে ডিজাইন করব যেন সেই আমার এফ এটা ওই ইনপুট সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির অ্যাট লিস্ট সমান হয়। জি ঠিক স্যার, আছে, সমান হইলে। জি স্যার। হ্যাঁ সমান হবে, রাইট, অ্যাট লিস্ট সমান হবে, বা আমার এফ বড় হইলে আরো ভালো নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এই যে এখানে তিনটা
সরি তিনটা ফ্রিকোয়েন্সি আসবে এখানে। দুইটা অলরেডি আমরা ডিসকাস করেছি। এইটা একটা, যেখানে গেইন আমার কত হয়ে যাচ্ছে, যেখানে গেইন ইউনিটি হচ্ছে, এই একটা হাই গেইন, কিন্তু এখানে এটাকে আমরা কি বলবো, এটা দেখো রোল অফটা চেঞ্জ হচ্ছে না, ধীরে ধীরে ফ্রিকোয়েন্সির সাথে সাথে আমার গেইন বাড়ছিল, এখানে এসে গেইন কমতে শুরু করেছে, এই একটা পয়েন্ট। অথবা এটাকে আমরা বলতে পারি যে একটা টার্নিং পয়েন্ট, দা ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েটর উইল বিহেভ অ্যাজ An integrator at this point. ইন্টিগ্রেটর, তাহলে এই একটা পয়েন্ট। আচ্ছা, এরপরে আরেকটা লিমিটিং ফ্রিকোয়েন্সি আছে এফসি। এফসিটা সার্কিটের প্যারামিটার না, এটা হলো অপ এম্পের প্যারামিটার, ঠিক আছে? এটাকে বলা হয় ইউনিটি গেইন Unity ফ্রিকোয়েন্সি অফ gain দা frequency. অপ এম্প, তাই না? তো এখানে এই জি তিনটার স্যার, মধ্যে সবচেয়ে বড় কোনটা হবে? অবশ্যই তোমরা দেখেই বুঝতে পারছো কোনটা হবে, এফসি। এফসি। আমার অপ এম্পের ক্যাপাসিটি যদি এখানে থাকে, আমি এ কি ডিজাইন করে এই পাশে আনতে পারবো? না স্যার, এখানে পারবো না, কারণ অপ এম্প দিতে পারছে না। তাহলে সবচেয়ে বড় হবে এফসি। আর এই দুইটার মধ্যে কাকে বড় রাখবো বলো? এফবি কে। এফবি কে বড় রাখবো। তাহলে এফবি কে তুমি যদি ছোট করে দাও, তাহলে তো আগেই টার্ন, এই যে এই রাউন্ডিং ইফেক্ট শুরু হয়ে যাবে, তাই না? জি স্যার, এফএ আরো ছোট হয়ে যাবে তো। তাহলে এই যে এই কন্ডিশনটা ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে এগুলো তো আমরা অলরেডি ডিসকাস করে এসেছি নাকি? এগুলো ডিসকাস করে এসেছি। আর এটা টাইম পিরিয়ড দিয়ে যদি তুমি বলো, ঠিক আছে, টাইম পিরিয়ড দিয়ে। আচ্ছা, এটার জন্য কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করেছিলাম কিভাবে, মনে আছে কিনা? এই এফ এর কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত? এফ এর কাট অফ ফ্রিকোয়েন্সি এই যে এটা, তাই না? জি স্যার। আচ্ছা, এখান থেকে তুমি যদি একটা টাইম পিরিয়ড বের করো, সিম্পলি এটাকে আমরা টাইম ইয়ে বলি না, এই যে টাও। জি স্যার। টাও বলি, তাই তো? টাও না বলি পুরোটাকে, এই যে 1/2π/t। হ্যাঁ, টি টি সমান কত হবে বলো? সিম্পলি টি ইজ ইকুয়াল টু কত? 1/2π/FA। হ্যাঁ, 1 বাই শুধু এফ এ, একদম 1 বাই এফ এ, তাই না? এফ এ। তাহলে বলো এফ এটাকে আমরা কি রাখতে চাচ্ছি? মানে আমার ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, এই এফ এর চাইতে ছোট না? মানে এই যে জি এফ স্যার, ছোট আমার, রাখতে চাচ্ছি। মানে ইনপুটের ফ্রিকোয়েন্সিটা এফ এর চাইতে ছোট। তাহলে ইনপুটের ফ্রিকোয়েন্সি যদি এফ এর চাইতে ছোট হয়, তাহলে ইনপুটের টাইম পিরিয়ডটা কি হলো বলো? বড় হবে। বড় হবে। কার চাইতে বড় হবে? এইটাকে যদি এখন আমরা একটা টাইম পিরিয়ড, টাইম কনস্ট্যান্ট বলি, তাহলে এই টাইম কনস্ট্যান্ট চাইতে বড় হবে, তাই তো? এই সমান কিছু একটা সংখ্যা ছিল, সেটাকে বাদ দিলাম, তাহলে ওই যে, ঠিক আছে, এইটা হলো কার টাইম পিরিয়ড? ইনপুট সিগন্যালের। ওটাই। কার চাইতে বড় হইতে হবে? এটার চাইতে বড় হইতে হবে। আরএফসি মানের থেকে। তাহলে এখানে ওই যে টোয়াইস পাই টার্মটা বাদ দিয়েছি আমরা, আসলে ইকুয়াল, এখানে তো ইনইকুয়ালিটি আছে, সেই জন্য এটাকে বাদ দেওয়া হয়েছে। এটা আসলে কিছুই না, ওই যে আমাদের যে ইনপুট সিগন্যাল ফ্রিকোয়েন্সি মাস্ট বি লেস দেন এফ এ, সেই কন্ডিশনটাই অন্যভাবে লিখেছে। আচ্ছা, তোমরা যদি সার্কিট ডিজাইন করতে চাও, ডিজাইন করার জন্য এই স্টেপ গুলো ফলো করতে পারো। প্রথমে আমাদের কি জানা লাগবে? ইনপুট সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি জানা লাগবে নাকি? জি স্যার। আচ্ছা, এটা হলো রিকোয়ারমেন্ট। তারপরে তুমি কি করবে? সিলেক্ট এফ এ, এই যে লেখা আছে দেখো, ইকুয়াল টু দা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দা ইনপুট সিগন্যাল টু বি ডিফারেন্সিয়েটেড। দেন একটাকে আমরা ধরে নেই, ক্যাপাসিটরের ভ্যালুটা ধরে নেওয়া ভালো। কেন? ক্যাপাসিটরের ভেরিয়েশনটা কম পাওয়া যায়, তাই না? ভেরিয়েবল ক্যাপাসিটর পাওয়া ডিফিকাল্ট, কিন্তু জি ভেরিয়েবল স্যার, অনেক রেজিস্টার দূরে তো দূরে আছে, মান তাই না? থাকে, গ্যাপ থাকে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, সেই জন্য ক্যাপাসিটরটা আমরা ধরে নিব সুইটেবল একটা ভ্যালু, ঠিক আছে? 1 মাইক্রোফ্যারাডের চাইতে একটু নিচের ধরো তুমি একটা ক্যাপাসিটর ধরে নিবে, ঠিক আছে? এটা 0.1 হতে পারে, 0.2 হতে পারে, হ্যাঁ? তারপরে আরো বেশি ভ্যালুর যদি ল্যাবে অ্যাভেলেবল হয়, সেগুলো ধরে নিয়ে তারপরে তোমাকে কি করতে হবে? আমার আরেকটা কন্ডিশন ছিল, এফ বিটা কত গুণ ধরবো আমরা? 20 টাইমস এফএ। 20 টাইমস ধরেছে, এখানে তো 20 টাইমস ধরে নাই, এখানে কত গুণ ধরেছিল? 10 না? জি এখানে স্যার। 10 ছিল না? জি স্যার, 10 10 টাইমস। ছিল। আচ্ছা, এটা যত বেশি ধরবে তত সুবিধাটা কি হবে? ওই যে রেসপন্সের যে কার্ভিং যে ইফেক্টটা, সেইটা এটা তত কম এফেক্ট করবে আর কি। জি স্যার। অ্যাকচুয়ালি কিন্তু সব জায়গায় কিছু না কিছু একটু লস থাকবে, বুঝতে পেরেছো? সেই জন্য একটু বেশি ধরেছে। আমরা যদি অনেক সময় ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি বেশি হয়, আমার অপএম যদি অ্যালাউ না করে, তাহলে আমরা 10 ও রাখতে পারবো। এরপরে এরকম একটা কন্ডিশন আছে আমাদের, এই যে একটু আগে বের করেছিলাম না, দেখো R1C1 ইজ ইকুয়াল টু RFCF, ঠিক আছে জি না? স্যার। এর মধ্যে কোনটা জানা আছে?
এটা C1 এটা জানা আছে, C1 জানা আছে। আর এটা ইকুয়াল টু কত বলো? এটা ইকুয়াল টু কি? এখান থেকে না, সরি, শুধু এটা বলবো না, এটা থেকে আমরা এফবি বের করতে পারবো, তাই না? জি স্যার এফবি সমান ওই যে 1/2 পাই যে কোনো একটা R1 C1। তাহলে সব ভ্যালু বের হয়ে গেল না? কিভাবে? এখানে এখন আর এর ভ্যালু বের হবে, R1 এর ভ্যালু, তাই তো? জি স্যার R1 এর এইবার এখান থেকে একটাকে চুজ করো, সি এফটাকে তোমার সুবিধা মতো একটা ভ্যালু চুজ করো, ঠিক আছে? আর খেয়াল করো যে রেজিস্ট্যান্সের ভ্যালু যেন মেগা টেগা হয়ে যায় না, মানে 1 মেগার নিচে রাখাই ভালো, ম্যাক্সিমাম 1 মেগা আমরা পড়েছিলাম কেন, নাকি? জি স্যার তুমি যদি সি এর ভ্যালু অনেক বড় নিতে চাও তাহলে তোমার কি হবে, আর এর ভ্যালু ছোট হবে, আর সি এর ভ্যালু যদি অনেক ছোট নাও তাহলে আর এর ভ্যালু বড় হবে। বাস ডিজাইন আমার মনে একটু দেখলেই তোমরা পারবে। এই যে এখানে একটা ডিজাইন করেছে, ভ্যালু দিয়েছে, এটা রেজিস্ট্যান্স আসছে অনেক ছোট, এটার ক্যাপাসিটরের ভ্যালু বড় হবে, এইটার রেজিস্টারের ভ্যালু অনেক বড় হবে, বাট ক্যাপাসিটরের ভ্যালু ছোট হবে, ঠিক আছে? এটা টাইম কনস্ট্যান্ট কত দেখো তো, এটা মাল্টিপ্লাই করলে কত হয়? আচ্ছা, তাহলে আমরা একটু ওয়েব ফর্মে যাই। এই ইনপুটটা দিচ্ছি আমরা, এটা কি সাইনুসয়েডাল ইনপুট, তাই না? জি স্যার সাইনুসয়েডাল সাইনুসয়েডাল, আচ্ছা। এটা টাইম পিরিয়ড কত আছে? 1 মিলিসেকেন্ড 1 মিলিসেকেন্ড। তাহলে এফ এর ভ্যালু কত হবে? 1000 হার্টজ স্যার। হ্যাঁ, 1 কিলোহার্টজ, রাইট, 1000 হার্টজ। তাহলে এখান থেকে এফ এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। এই, আচ্ছা, এখন ডিফারেন্সিয়েট করলে আমাদের আউটপুট কত আসবে বলো দেখি। ইনপুটটা হলো কি? ইনপুটটা হলো আমাদের এখানে ভিন সমান কত? ভিন, হ্যাঁ, এই যে 1 আছে, অ্যামপ্লিটিউডের ভ্যালু কত? অনলি 1। তাহলে আমরা ওটা 1 না লিখলেও পারি নাকি? জি আমরা স্যার শুধু ভিএম এর ভ্যালু 1, তো আচ্ছা 1 যদি তুমি লিখো, আমি লিখে ফেলছি, সেজন্য এখানে হচ্ছে তোমার কি সাইন ওমেগা ওমেগা, ওমেগা টি, হ্যাঁ সাইন ওমেগা টি। তাহলে আমরা কি জানি যে আউটপুট আমাদের কি হয়? আউটপুট হবে হলো ইকুয়ালস টু মাইনাস, তাই না? প্রথমে আসবে হলো তোমার কি জানো, আর এই সার্কিট তো R1 ছিল না, RF স্যার ছিল, আরএফ হবে আরএফ C1 RF C1, রাইট, RF আর হলো তোমার C1, এটা C1 লেখা। একটা প্যাড দরকার ছিল না, কি জানো বলো এটাকে? গ্রাফিক হ্যাঁ, এই, আচ্ছা, এখন আমাদের একটা ওমেগা আসবে না? জি স্যার এবার আসবে হলো তোমার cos ওমেগা টি। টি। আচ্ছা, cos ওমেগা টি। আচ্ছা, এবার চট করে ভ্যালুগুলো বের করো। আরএফ এর ভ্যালু কত? আরএফ এর ভ্যালু কত? এই যে 1.5 কিলো নাকি? 1.5 কিলো, হ্যাঁ। আর সি এর ভ্যালু কত? C1 এর ভ্যালু কত? 1 0.1, মাইক্রোফ্যারাড 0.1, হ্যাঁ। তাহলে এখানে হলো 0.1 এই মাইক্রো ফ্যারাড, হ্যাঁ। আচ্ছা, আর ওমেগার ভ্যালু কত হবে? টোয়াইস টোয়াইস পাই, বাই হ্যাঁ এফ। টোয়াইস এফ। একবার এফ এর ভ্যালু বসাই দিব। এফ এর ভ্যালু কত ছিল? এফ এর ভ্যালু ছিল হলো 1 কিলো নাকি? এই এর সাথে কি আসলো? কস, কেউ করে ফেলো তো গুণটা। এটা গুণ করলে কত আসে বলো? আচ্ছা, এখানে দেখো এই একটা কিলো আছে না, জি স্যার এখানে এই কিলো, একটা এখানে কিলো, কিলো আর মাইক্রোতে কাটা এই আছে। মাইক্রো কেটে দিলাম, নাও এখন সিম্পল গুণটা করো। কত হলো? 0.94। 0.94, সামনে মাইনাস সাইন কিন্তু রয়ে গেছে। 0.94
এই, তাই না? এটা হলো সাথে কি কজ নাকি? স্যার আমরা কি ওমেগা ডিফারেন্সিয়েট করেছি নাকি ইন্টিগ্রেট করেছি? ডিফারেন্সিয়েট করেছি, ডিফারেন্সিয়েট করাতেই তো ওমেগা দিয়ে গুণ হইছে, আর ইন্টিগ্রেট করলে ওমেগা দিয়ে ভাগ হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ঠিক স্যার আছে, বুঝতে পেরেছি। আচ্ছা। এখন দেখো তাহলে আমরা একটা কজ ফাংশন পেয়ে গেলাম যার অ্যামপ্লিটিউডের ভ্যালু কত? 0.94 0.94। এখন আমরা জানি কজ শুরু হয় কোথা থেকে? এখান পিক থেকে, থেকে। এখান থেকে, এই পিক থেকে শুরু হয়, রাইট। তাহলে এখানকার ভ্যালুটা কত হবে বলো? এটা 0.94 0.94, আর নিচেরটা হবে হলো -0.94, তাই না? জি এটা স্যার। হবে হলো -0.94। এখন মাইনাস দিয়ে এটারে গুণ করলে কি হবে বলো দেখি? জাস্ট ইনভার্ট হয়ে যায়, কিন্তু ফাংশন, সাইন ফাংশন কস ফাংশনকে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়? ইনভার্ট হয়ে যায় ইনভার্ট হয়ে যায়। তার মানে এইটা চলে আসবে নিচে আর এটা চলে যাবে উপরে। উপরে। তাহলে এটা আমরা যদি দেখি আমি পারি কিনা ইনভার্ট করে ড্র করতে, আর মানে যে এরকম হয়ে যাবে, এই এরকম হয়ে যাবে, তাই না? এটা জি বুঝেছো? স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দেখো, এই যে মিলে গেছে আমাদের ফ্রিকোয়েন্সি তো ওমেগা টি তো চলেই আসছে, এই যে ওমেগা টি আগের ফ্রিকোয়েন্সি ওটা তো ঠিকই আছে নাকি? এই, এটা বুঝতে পেরেছো তো ফর্মটা? জি স্যার। আচ্ছা, তো এবার আমরা একটু স্কোয়ার ওয়েভ দেখি। এক কথায় বলো তো যে স্কোয়ার ওয়েভ যদি দেয়া হয়, আচ্ছা স্কোয়ার ওয়েভ না, এটা ডিফারেন্সিয়েটর, ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি দিতাম তাহলে কি পেতাম? স্যার কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, গত ক্লাসে স্কোয়ার ওয়েভ দিয়ে ইন্টিগ্রেটরে আউটপুট কি পেয়েছি? একটা লিনিয়ার ট্রায়াঙ্গুলার ওয়েভ। ট্রায়াঙ্গুলার ওয়েভ পেয়েছি। তাহলে অপোজিট বলবা যে ট্রায়াঙ্গুলার ওয়েভ দিলে আউটপুটে তাহলে কি পাবো? স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ পাবো, তাই না? আচ্ছা, এখন যদি স্কোয়ার ওয়েভই দেই, আমি এই ওয়েভটাই দেই, তাহলে আউটপুটে কি পাবো? ঠিক আছে, আউটপুটে কিছু স্পাইক পাওয়া যাবে। এটা আমি জি একটু স্যার। এক্সপ্লেইন করে দিই। এটার একজ্যাক্ট ভ্যালু বের করা যাবে না, কারণ এটা দেয়া নাই। একজ্যাক্ট ভ্যালু বের করতে হইলে ইনপুটের ডিটেলস এখানে দেয়া নাই। কেন দেয়া নাই? যে এই যে ইনপুটটা তোমার এখান থেকে যে এখানে রাইজ করলো ফ্রম 0 ভোল্ট টু 1 ভোল্ট, টাইম কত দেয়া আছে? না স্যার। তাহলে আমি টাইম যদি দেয়া না থাকে তাহলে এখানে রেট অফ চেঞ্জটা কত সেটা আমি কি জানবো? না স্যার। তাহলে রেট অফ চেঞ্জ না জানলে আমি ডিফারেন্সিয়েট করলে তো আমি রেট অফ চেঞ্জটাই পাবো, কি বলো? এই ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? রেট অফ চেঞ্জ পাওয়া রেট যায়। অফ চেঞ্জ পাওয়া যায়। তাহলে এখান থেকে তো রেট অফ চেঞ্জ আমি ক্যালকুলেট করতে পারছি না। তাই সেই জন্য তোমরা কি করবে, এটা ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে কোনো লেবেলিং করার দরকার নাই। যদিও এখানে একটু করছে, কিন্তু কেন করছে আমি জানি না, করেই বা কিভাবে হিসেব করছে। ঠিক আছে, কারণ এখানে ডিটেলস ডেটা তো নাই, এখানে ডেটা ছিল, দেখো এই যে এখানে ডেটা ছিল, এখানে ছিল, এটা ভ্যালু একদম পাই, টুয়াইস পাই, এগুলো ভ্যালু ছিল, এখানে কিছু নাই। তাহলে আমরা একটা জিনিস জানি যে এখানে যদি ধরি আইডিয়াল, ঠিক আছে, আইডিয়াল স্কোয়ার ওয়েভ, তাহলে বলো তো এখান থেকে এখানে রাইজ টাইমটা কত? 0, তাই না? জি স্যার, জিরো। এটা স্ট্রেট হবে না, সোজা হবে, সোজা হলে এটা 0 হলো। তাহলে 0 হলে 0 ভোল্ট থেকে 1 ভোল্ট যেতে ইট উইল টেক 0 টাইম। তাহলে রেট অফ চেঞ্জটা কত? 0 ইনফাইনাইট। ইনফাইনাইট, রেট অফ চেঞ্জটা হলো ইনফাইনাইট। তাহলে আমরা জানি যে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? আমরা রেট অফ চেঞ্জ পাই, তাই না? ঠিক না? তাহলে আমাদের এইটাকে যদি ডিফারেন্সিয়েট করে আমি এখন আউটপুট শুড বি মাইনাস, হ্যাঁ, আর 1 না আর এফ, হ্যাঁ, C1 ইনটু ওই রেট অফ চেঞ্জ, রেট করে যেটা পেয়েছি। অফ, হ্যাঁ হ্যাঁ, রেট অফ চেঞ্জ, রাইট। তাহলে এই মুহূর্তে আমরা রেট অফ চেঞ্জ কত পেয়েছি? রেট অফ চেঞ্জ ইনফিনিটি পেয়েছি, জি স্যার। এই আর এফ। তাহলে এটা ইনফিনিটি হওয়ার কথা। তাহলে আচ্ছা, এটাকে ইনফিনিটি, আমাদের অপ এম্প কি ইনফিনিটি দিতে পারে আউটপুটে? না স্যার। দিতে পারে না। তাহলে কি দেওয়া উচিত? ওর যে লিমিটটা আছে সেই লিমিটেড ভ্যালু দেওয়া উচিত। জি স্যার। তো ওর লিমিটটা কত? আমরা জানি যে বায়াস ভোল্টেজ যদি Vsat এখানে, -1। হ্যাঁ হ্যাঁ, তাহলে বায়াস ভোল্টেজ যদি এখানে -15 দিয়ে থাকি, তাহলে আমি -14 এর মতো পাবো। 14 পাবো। জি আচ্ছা, স্যার। তাই না? এই মাইনাসটা কেন আসলো? এই যে সামনে একটা মাইনাস সাইন আছে, তাই তো?
আচ্ছা জি যদি স্যার। মাইনাস সাইন না হতো তাহলে রেট অফ চেঞ্জটা এরকম হতো, সরি এই সোজা উপরে উঠে যেত, কত পর্যন্ত উঠে যেত, 14 পর্যন্ত উঠে যেত, এই তারপরে এটা আবার এইরকম একটা স্পাইক প্রডিউস করে ফেলতো, এই 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 না, এরকম হতো আর কি, বুঝতে পেরেছো? এইটা। এখন এটা যদি ইনভার্ট করা আছে, মাইনাস সাইন দেয়া আছে, তাহলে এই প্রথম পাঁচটা কি কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, তাহলে এই যে এরকম ওয়েভফর্ম পাওয়া যাবে। ঠিক আছে, এটা ভ্যালুটা না, এটা কেন লিখেছে কিছু অ্যাজাম্পশন আছে, সেগুলো এখানে লিখে নাই কোথাও বইয়ে, বুঝতে পেরেছো? জাস্ট এরকম স্পাইক প্রডিউস হবে। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ডিফারেন্সিয়েটর পড়লাম আমরা, ইন্টিগ্রেটর পড়লাম, আগেই পড়েছি সামিং অ্যামপ্লিফায়ার, ডিফারেন্স অ্যামপ্লিফায়ার, মানে এখন একটা মাল্টিপ্লিকেশন পর্ব, পরে আমরা এক সময় পড়ব যদি সময় পাই। আচ্ছা নতুন টপিক, ভোল্টেজ কম্পারেটর। আচ্ছা এইখান থেকে এইটুকু ডেফিনেশন তোমরা নিজেরা পড়ে নিও, আমি একটু দ্রুত যাই, মুখে বলে দিচ্ছি। হ্যাঁ, ভোল্টেজ কম্পারেটর হলো এমন একটা সার্কিট যার দুইটা ইনপুট থাকবে, দুইটা ইনপুট ভোল্টেজ থাকবে, সে একটা ইনপুট ভোল্টেজকে আরেকটার সাথে কম্পেয়ার করবে, ঠিক আছে? কম্পেয়ার জি করে স্যার। আউটপুটে সে শো করবে যে হুইচ ওয়ান ইজ লার্জার, লার্জার। ঠিক আছে? তাহলে আউটপুটে সে কি করবে, আউটপুটে সে একটা সিগন্যাল দিবে তোমাকে, যেই সিগন্যালের স্টেট হবে অনলি টু, একটা স্টেট ইন্ডিকেট করবে যে 1 নম্বর ভোল্টেজটা বড়, আরেকটা স্টেট ইন্ডিকেট করবে 2 নম্বর ভোল্টেজটা বড়, বুঝতে পেরেছো? আমরা জি যদি স্যার। একটা গ্রাফ দেখে ফেলি, অপ অ্যাম্প দিয়ে ধরো এরকম একটা করলাম, এই জাস্ট আমাদের ওপেন লুপ অপ অ্যাম্প, ঠিক আছে? তাহলে এখানকার যেটা ইনভার্টিং, ইনভার্টিং এর ভোল্টেজটাকে আমরা বলেছিলাম কত জানো, V2, তাই না? আর এখানকার ভোল্টেজটাকে আমরা কত ধরেছিলাম, V1, মনে আছে? জি স্যার। তাহলে আউটপুট কত হবে, আউটপুট হবে এই যে এটা, এখানে V2 মাইনাস হবে V1। V1, এই এই আমি ধরো এই ভ্যালুটাকে, এই ভিআইডি, এটাকে বলছিলাম আমরা একসময় ভিআইডি, তোমাদের যদি মনে থেকে থাকে, জি এই স্যার। ভিআইডি টাকে আমি এক্স অ্যাক্সিসে রাখলাম, এই যে ভিআইডি টাকে আমি এক্স অ্যাক্সিসে দিলাম ভিআইডি, আর ওয়াই অ্যাক্সিসে দিচ্ছি আমি আউটপুট, এই যে ভিও। তাহলে এটা গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে হলো যখন ইনপুট ভোল্টেজ এই ভি টু যখন বড় হবে, বলো ভি টু যখন বড় হচ্ছে তখন ভোল্টেজটা কি পজিটিভ হইলো না নেগেটিভ হইলো, কে বড় হইলো তখন? নেগেটিভ, ইনভার্টিংটা। ইনভার্টিং, তাই না? এই যে এইটা বড়, তাহলে কোনটা, এই অ্যাক্সিসে, এই অ্যাক্সিসে কে বড়, এই অংশটুকুর মধ্যে কে বড়, V2। V2 বড়, তাহলে V2 পজিশন কোথায় আছে, নেগেটিভ। ইনভার্টিং এ, তাহলে আউটপুট কি হবে বলো, নেগেটিভ হবে, নেগেটিভ ইনভার্টিং হবে। স্যার। কত ভোল্ট হবে নেগেটিভ, ম্যাক্সিমাম ভোল্টেজটা নাকি, জি ওপেন লুপ স্যার। যে, জি স্যার, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভি ম্যাক্স, যেটাকে আমরা বলি ভি স্যাট, স্যাচুরেটেড ভোল্টেজ, যার ভ্যালু হলো ভিসি VCC ভিই মাইনাস -1। ওয়ান, তাই না? হ্যাঁ জি এগুলো তোমরা স্যার। জানো। আচ্ছা এখন ধীরে 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 এই ভ্যালুটাকে ভিআইডির ভ্যালু ইনক্রিজ করছি, ভিআইডির ভ্যালু ইনক্রিজ করতে হইলে তুমি যে কোনো একটা করতে পারো, হয় এইটার ভ্যালু ইনক্রিজ করছো, না হয় এইটার ভ্যালু ডিক্রিজ করছো, যাই হতে পারে নাকি? জি স্যার। তাহলে ধীরে 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 আমরা ভিআইডির ভ্যালু ইনক্রিজ করছি, এই যে ভিআইডির ভ্যালু ইনক্রিজ করছি, ইনক্রিজ করার পরে এক সময় কি হবে, এই যে এই সব জায়গায় এসে শুরুতে ভোল্টেজটা ধীরে ধীরে বাড়তে থাকবে, বা বেড়ে 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 এক সময় কি হয়ে যাবে, ম্যাক্সিমাম রিচ করবে। ম্যাক্সিমাম হয়ে যাবে। এখন আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত বলতো, এই যে এখানে কতটুকু দিলে সে ম্যাক্সিমামে যায়, ভিআইডির ভ্যালু কত হলে সে ম্যাক্সিমামে যায়, এটা বের করতে হলে আমাদের কি করতে হবে, ভিআইডি ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ কত ম্যাক্সিমাম, 14 ভোল্ট নাকি, জি স্যার, 15 দিলে।
হ্যাঁ, ডিভাইড করে দিব কত দিয়ে বলো? এ দিয়ে। এই জি যে এ স্যার। এ এ তাহলে এর ভ্যালু কত ছিল আমাদের মনে আছে? 2 ইনটু 10 টু দি পাওয়ার 5। এটা টিপিক্যাল ভ্যালু, ওই যে আমরা 741 এর ভ্যালুটা ধরলাম। হ্যাঁ আচ্ছা তো, স্যার। তাহলে এটা কত আসে দেখো তো, হিসাব করে একটু। পয়েন্ট 7 মাইক্রোভোল্ট। 70, এই 70 মাইক্রোভোল্ট না? জি স্যার, কত? 70 মাইক্রোভোল্ট। 70 মাইক্রোভোল্ট, হ্যাঁ 70 মাইক্রোভোল্ট। তাহলে এই 70 মাইক্রোভোল্ট, এই স্কেলটাকে যদি আমি বলি এটা ভোল্ট স্কেল, কারণ আমি তো 10 ভোল্ট 12 ভোল্ট 14 ভোল্ট এখানে মাপতেছি, তাহলে এইটা কি আর দেখা যাবে? না স্যার, অনেক দেখা ছোট। যাবে না। তখন দেখতে কেমন হবে বলো তো? এই রেসপন্সটা, ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা স্ট্রেট লাইন, এই হবে, এই হবে, এই স্কোয়ার ওয়েভের মতো। এই এরকম হবে, ঠিক না? জি এখন স্যার। যেটা ড্র করলাম সেরকম হয়ে যাবে, এই এখান দিয়ে আসবে সোজা, এসে উপরে যাবে, যে এরকম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা কিভাবে কম্পারেটর হইলো? হ্যাঁ গুড, আমরা মনে করো এইটাকে কম্পেয়ার করতে চাচ্ছি, এইটা হলো আমার ইনপুট সিগন্যাল, এটা হলো আমার ইনপুট সিগন্যাল, আর এটা হলো রেফারেন্স, এটা নাম দিয়ে দিলাম রেফারেন্স। আমি রেফারেন্সের সাথে কম্পেয়ার করে দেখতে চাচ্ছি যে কখন এটা বড় হয়, কখন এটা ছোট হয়। ছোট হয়, ঠিক আছে? তাহলে এখন বলো যে যেই মুহূর্তে এটা রেফারেন্সের চাইতে বড় হয়ে যাবে, সেই মুহূর্তে আউটপুটটা, এটা বড় হয়ে গেছে কিন্তু, জি স্যার, তাহলে তাহলে আউটপুটটা কি হয়ে যাবে? নেগেটিভ দেখাবে। নেগেটিভ হয়ে যাবে। আর যেই মুহূর্তে এটা ছোট হয়ে গেল, তখন আউটপুটটা কি হয়ে গেল? পজিটিভ পজিটিভ হয়ে দেখাবে। গেল। এখন আমি যদি এখানে একটা এলইডি লাগিয়ে দিই, একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে একটা এলইডি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এলইডি যদি গ্লো করে, তাহলে আমরা কি বুঝতে পারবো? এটা হচ্ছে পজিটিভ স্যার, ছোট। তখন আমরা বুঝতে পারবো যে আমার ইনপুটটা ছোট, ঠিক না? জি স্যার। আর যদি এলইডিটা অফ হয়ে থাকে, তাহলে আমি বুঝতে পারবো আমার ইনপুটটা কি আছে? বড় আছে স্যার। বড় আছে। আচ্ছা, এই যে যেই ভোল্টেজটুকু দেওয়ার কারণে তোমার আউটপুট স্যাচুরেটেড হয়ে গেল, ভিআইডির ভ্যালু যতটুকু হলে আমার আউটপুটটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, সেটাকে কম্পারেটরের ভাষায় বলা হয় হলো ইনপুট অফসেট ভোল্টেজ। এই অফসেট ভোল্টেজ আর আমরা যে ইসের অফসেট ভোল্টেজ পড়েছি সেটা সেম না, এটা একটা অফসেট ভোল্টেজ। কার জন্য এটা? এটা কম্পারেটরের জন্য, বুঝতে পেরেছো? এই জি স্যার। ভোল্টেজটার নাম হলো ইনপুট অফসেট ভোল্টেজ। তাহলে এই ইনপুট অফসেট ভোল্টেজ এক একটার জন্য এক এক রকম হয়। কোন, যেমন এখানে একটু বেশি ধরেছে, বেশি ধরেছে হয়তো গেইনটা বেশি ধরেছে, না সরি বেশি না, গেইনটা কম ধরেছে, তাহলে গেইন কম ধরাতে এখানে 1 মিলি ভোল্ট হয়েছে। আর আমাদের আসছিল কত? আমাদের কত আসছিল বলো? 70 মাইক্রোভোল্ট। এই যে এখানে হিসাব করলাম, অফসেট ভোল্টেজটা আমাদের 70 মাইক্রোভোল্ট আসছে। আচ্ছা, এবার আমরা একটা প্র্যাকটিক্যাল সার্কিট স্টাডি করি। এইটা কম্পারেটর আমার, এখানে রেফারেন্স ভোল্টেজের ভ্যালু কত দেয়া আছে? 6 ভোল্ট। 6 ভোল্ট। এবার নন ইনভার্টিং ফর্মে আছে। এর আগের বার ছিল, এখানে যেটা বলেছিলাম সেটা ছিল কি? ইনভার্টিং ফর্মে ছিল। ইনভার্টিং কনফিগারেশন। নাও ইট ইজ ইন নন ইনভার্টিং কনফিগারেশন। আচ্ছা, এই সাইনুসয়েডাল ওয়েভটা মনে করো তুমি এখানে দিয়েছো ইনপুটে, ঠিক আছে? জি স্যার। তাহলে এবার আউটপুটটাকে ড্র করতে হবে। তাহলে ধরো ইনপুটের ভ্যালু ধীরে ধীরে বাড়ছে, এইখানে ইনপুট বড় নাকি আমার রেফারেন্স বড়? এই পয়েন্টে ইনপুটের ভ্যালু কত? এই পয়েন্টে 0 ভোল্ট। 0 ভোল্ট। তাহলে কে বড়, রেফারেন্স বড় না ইনপুট বড়? রেফারেন্স বড় স্যার। রেফারেন্স বড়। তাহলে রেফারেন্স কোথায় দিয়েছো, ইনভার্টিং এ না নন ইনভার্টিং এ? ইনভার্টিং এ। ইনভার্টিং এ। তাহলে আউটপুট শুড বি নেগেটিভ, তাই তো? আউটপুট কত? নেগেটিভ হবে না এবার? এটা জি বড় স্যার, হয়ে নেগেটিভ গেল, হবে। সেটা আছে হলো নেগেটিভের সাথে, সেই জন্য আউটপুট নেগেটিভ হবে। এখানে বলে দিয়েছে যে ভি ম্যাক্স ম্যাক্সিমাম হতে পারে কত? প্লাস মাইনাস 15। তার মানে ভিসিসি বোধহয় 16 ইউজ করেছে ওরা, ঠিক আছে? জি তাহলে স্যার। আমরা এই যে এখান থেকে শুরু করলাম। এই দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, এটা কেমনে লিখলো, ভুল লিখলো বোধহয় একটু, এটা বোধহয় 0 হবে, বুঝছো? প্লাস মাইনাস আছে তো,
জি স্যার, এটা 0 হওয়ার কথা, এটা টাইপো হ্যাঁ, মেবি। হ্যাঁ। তাহলে এখানে আমাদের কি আসলো, তোমার এই যে মাইনাসের ভ্যালু পেলাম। এখন ধর ধীরে 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 এটা বাড়ছে, আমার ইনপুট বাড়তেছে, ইনপুট বাড়তেছে, এখানে এসে তোমার ইনপুট কত হয়ে গেল? 6 ভোল্ট। 6 ভোল্ট হলো। এখন কি দুইটা সমান হলো, তাই তো? জি স্যার। আচ্ছা, সমান হলে আমাদের অপ অ্যাম্প যেই স্টেটে ছিল সেই স্টেটেই থাকবে। সে লোতে ছিল, লোতেই থাকবে। লোতেই থাকবে। কিন্তু এখানকার ভ্যালুটা, এই এখানকার ভ্যালুটা 6 ভোল্ট প্লাস কত হইতে হবে? প্লাস হইতে হবে অফসেট। মনে আছে? জি স্যার। এই অফসেট। তাহলে এই অফসেটের ভ্যালু তো 1 মিলি ভোল্ট, আর এখানে ইকুয়াল হইতে হইতে দুইটা ইকুয়াল হয়েছে, তখন এটার ভ্যালু কত? 6 ভোল্ট। তাহলে 6 ভোল্টের সাথে যখন 1 মিলি ভোল্ট হবে, সেই ডিফারেন্সটা আসলে বোঝা যাবে না এখানে। বুঝতে পেরেছো? বোঝা যাবে না। তাহলে এই পয়েন্টেই আমাকে কি করতে হচ্ছে? এই পয়েন্টেই আমার অপ এম্পের আউটপুট চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা দেখাতে হবে। এই যে দেখো, ছিল লোতে, হয়ে গেল কি হাই। হাই। এই আচ্ছা, এখন এখান থেকে এই যে যে টাইমটুকু, এই টাইমটুকু এর মধ্যে কে বড়? ইনপুট বড় না আউটপুট বড়? সরি, ভুল বলেছি, ইনপুট বড় না রেফারেন্স বড়? ইনপুট বড়। ইনপুট বড়। আর ইনপুট দিয়েছো কোথায়? নন ইনভার্টিং এ, তাই তো? এই যে, জি স্যার। তাহলে আউটপুট কি হবে? পজিটিভ। পজিটিভ হবে। তাহলে এই যে আউটপুট পজিটিভ থাকবে। এরপরে এক সময় আবার ইনপুট কমতে শুরু করবে, কমে কমে আবার রেফারেন্সের কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সমান হয়ে যাবে। রেফারেন্সের সমান হলেও হবে না, এবার রেফারেন্স মাইনাস হতে হবে অফসেট, তাই না? জি স্যার। রেফারেন্স মাইনাস অফসেট, কিন্তু আমরা এটা এখানে দেখাতে পারবো না। আমরা এই রেফারেন্সের সমান হইলেই আমরা কি করব? স্টেটটাকে চেঞ্জ করে দেব। নেগেটিভ করে দেব। নেগেটিভ। এখন একটু ইজিলি বলি অফসেটের কথা বাদ দিয়ে, আমরা এই রকম ওয়েভফর্ম ড্র করতে চাইলে কি করব? যে রেফারেন্স ভোল্টেজটা আমার ইনপুটের সাথে ড্র করে ফেলবো। এই দেখো, রেফারেন্স ভোল্টেজটা এই যে ইনপুটের সাথে আমি একটা লাইন ড্র করেছি। এখন যেখানে যেখানে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে সেই সব জায়গাগুলো মার্ক করে আমার অপ এম্পের স্টেট চেঞ্জ করতে থাকবো। খেয়াল করব কে বড় কে ছোট। এখানে কে বড়? ইনপুট বড়, ইনপুট হাই হবে। এখানে কে বড়? এখান থেকে এই পর্যন্ত কে বড় বলো? রেফারেন্স বড়। রেফারেন্স বলো। তাহলে রেফারেন্স কি হবে? এই যে লো হবে। এখানে আবার কে? এগেইন ইনপুট বড়। এই তাহলে এই যে এরকম একটা স্কোয়ার ওয়েভ পাওয়া যাবে। এই স্কোয়ার ওয়েভ এখন কি বলে দিচ্ছে যে কোন টাইম টুকুতে আমার ইনপুট সিগন্যাল রেফারেন্সের চাইতে বড়, আর কোন কোন সময়ে আমার ইনপুট সিগন্যাল রেফারেন্সের চাইতে ছোট। অলওয়েজ সে কম্পেয়ার করছে, তাই না? জি স্যার। বুঝতে পেরেছো এটার অপারেশন? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে বাকিটা নেক্সট ক্লাসে পড়াবো। আমরা এর সাথে আরো নতুন কিছু অ্যাড করব। নেক্সট ক্লাসে শুরুই করব হলো এটার কিছু লিমিটেশন দিয়ে, ঠিক আছে? আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, তোমরা আমাকে বলে দিও একটা ক্লাস নিব আমি, সেটা কবে নিব। আচ্ছা স্যার, এটা হচ্ছে সিআরদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার জেনার ট্রানজিস্টর নামে কি কিছু আছে স্যার? জেনার ট্রানজিস্টার জি স্যার, বা এই টাইপের? থাকতে পারে, বুঝছো, আমার জানা নাই। তুমি যদি কোথাও পেয়ে থাকো তাহলে হতে পারে। জেনার ট্রানজিস্টার আমরা কোনো ইলেকট্রনিক্স এর বইতে পাই নাই। এখন রিসার্চ তো কত রকম হচ্ছে, তুমি পেপার টেপারে যদি পেয়ে থাকো তাহলে ঠিক আছে। না স্যার, মানে ওইরকম পাই নাই, মানে স্যার ওই ডায়োড ডায়োডের ব্রেকডাউনটা স্যার ওভারকাম করে যেরকম জেনার ডায়োড দিয়ে স্যার, তো স্যার ট্রানজিস্টরের ক্ষেত্রে তো সেম ঘটে। ও তো নাই স্যার নাই ওই নাই, সেরকম কিছু নাই। আহ, বুঝতে পারছো? জি স্যার। আমি পাই নাই এখন পর্যন্ত, কোনো বইয়ে নাই আর কি। জি স্যার। আচ্ছা, এটা কি 3 নম্বর পেজ না? হুম, হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।